বাংলাদেশে প্রণয় ভর্মার স্থলাভিষিক্ত হচ্ছেন দীনেশ ত্রিবেদী। কেন দীনেশ ত্রিবেদী? দীনেশ ত্রিবেদীকে সামনে রেখে কি অন্য কোনো সমীকরণের পথে এগোচ্ছে দিল্লি এবং ঢাকা? দীনেশ ত্রিবেদী কিন্তু বিজেপির অ্যাম্বাসাডার হয়ে যাবে না, ভারত সরকারের অ্যাম্বাসাডার হয়ে যাবে। দিন কয়েক হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সরকারিভাবে বাংলাদেশে ভারতের নিযুক্ত হাই কমিশনারের নাম ঘোষণা করেনি নয়াদিল্লি। বিভিন্ন মহল থেকে জল্পনা হয়েছে। বিজেপির অন্যতম মুখপাত্র তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য ঘোষণা করেছেন দীনেশ ত্রিবেদী পরবর্তী হাই কমিশনার হচ্ছেন বাংলাদেশে। কিন্তু সরকারিভাবে বিদেশ মন্ত্রক এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি, কোনো প্রেস রিলিজ, কোনো সরকারি ঘোষণা কিচ্ছু নেই। সংশ্লিষ্ট মহল বলছে এটা নাকি একটা রাজনৈতিক পদক্ষেপ এবং এর সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের ভোট। পশ্চিমবঙ্গের ভোট মিটলে সম্ভবত দীনেশ ত্রিবেদীর নাম সরকারিভাবে ঘোষণা করা হবে। এটা যদি কূটনৈতিক, এটা যদি রাজনৈতিক পদক্ষেপ হয়, তাহলে দীনেশ ত্রিবেদীর এই নিযুক্তি আমরা ধরে নিচ্ছি সঠিক এবং আগামী দিনে সরকারি সিলমোহর পড়বে। কেন দীনেশ ত্রিবেদী? দীনেশ ত্রিবেদীকে সামনে রেখে কি অন্য কোনো সমীকরণের পথে এগোচ্ছে দিল্লি এবং ঢাকা? নাকি দীনেশ ত্রিবেদী হচ্ছেন ঢাকার সেই মানুষদের কাছে পৌঁছতে পারবেন, বাংলাদেশের মানুষদের কাছে পৌঁছতে পারবেন যাদের কাছে এতদিন পৌঁছানো সম্ভব ছিল না? নাকি নয়াদিল্লির ইয়েস ম্যান হিসেবে দীনেশ ত্রিবেদী কাজ করবে? দীনেশ ত্রিবেদীর এই নিযুক্তি এবং সামগ্রিকভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক, হাই কমিশনের ভূমিকা, এই প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, স্বাগত। নমস্কার। নমস্কার পরমাশিস, যে বিষয়টা আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠছে এবং বারবার আলোচনায় আসছে, দীনেশ ত্রিবেদীর এই নিযুক্তি সরকারিভাবে বিদেশ মন্ত্রক কোনো ঘোষণা না করলেও কিন্তু এটা কার্যত নিশ্চিত বাংলাদেশে প্রণয় ভর্মার স্থলাভিষিক্ত হচ্ছেন দীনেশ ত্রিবেদী। যে দীনেশ ত্রিবেদী মূলত যাকে দেখা গিয়েছে রাজনৈতিক ভূমিকায়, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, বর্তমানে তিনি বিজেপির অন্যতম সদস্য, রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু কূটনৈতিক হিসেবে তাকে ভূমিকায় দেখা যায়নি। এই দীনেশ ত্রিবেদী, যিনি বাংলা ভাষাটা ভালো কথা বলতে পারেন, যিনি বাংলার মানুষদের চেনেন, বাংলায় তিনি রাজনীতি করেছেন, এমন একজনকেই তারা বাংলাদেশের দায়িত্ব দিচ্ছে। এর মধ্যে কি নয়াদিল্লির কোনো বিশেষ ভূমিকা, নয়াদিল্লির কোনো অবস্থান এবং ঢাকা নয়াদিল্লি সম্পর্কের কোনো কূটনৈতিক বাতাবরণ, কূটনৈতিক চাল লক্ষ্য করছেন? কেন দীনেশ ত্রিবেদীর এই অবস্থান কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, তোমাকে যদি এই বিষয়ে ব্যবস্থান ব্যাখ্যা করতে হয় তাহলে আমার কি এই প্রাজ্ঞতা কি দরকার হয়? প্রতিবেশীর সঙ্গে আমি কেমন ব্যবহার করব, কেমন শিষ্টাচার করব, এর জন্য কি বিদেশ মন্ত্রকের অর্থাৎ ইন্ডিয়ান ফরেন সার্ভিসের পড়াশোনার দরকার হয়? বা পৃথিবীর যে কোনো দেশেরই একজন প্রতিবেশীর সঙ্গে আমি কি সম্পর্ক রাখবো, কিভাবে সম্পর্ক রাখবো, কতটুকু হাসবো, কতটুকু দেখে হাই হ্যালো করবো, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো কিনা, প্রতিবেশী সমস্যায় থাকলে আমার সেই সমস্যাটা আসতে পারে কিনা, এর জন্য নতুন করে কি কোনো আলাদা কোনো প্রাজ্ঞতা বা পড়াশোনার প্রয়োজন হয়? সম্পর্কের বাতাবরণ, সম্পর্কের সংজ্ঞাটা কি? আমার প্রতিবেশী রাষ্ট্রে একটা সমস্যা তৈরি হয়েছে, আমার প্রতিবেশীর বাড়িতে একটা সমস্যা তৈরি হয়েছে, আমি প্রতিবেশী হিসাবে তার দিকে নজর দেব, তাকে তার পাশে যদি থাকতে পারি ভালো, তাকে যদি সাহায্য করতে পারি ভালো, বা তার বাড়িতে আগুন লাগলে আমার বাড়িতে আগুন লেগে যেতে পারে, আমি একটা প্রিকশন নেব। এটা তো মানুষের সম্পর্কের সঙ্গে সম্পর্ক। ভালো বাবা হওয়ার জন্য কি আলাদা করে ইউনিভার্সিটি ডিগ্রি নিতে লাগে? ভালো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে কি আলাদা কোনো ডিগ্রি নিতে লাগে? প্রথম কথা হচ্ছে, দীনেশ ত্রিবেদী একজন পশ্চিমবঙ্গের রাজনীতিক, পরবর্তী সময় তিনি বিজেপির কাছে গেছেন, শিক্ষাগত যোগ্যতা, অত্যন্ত প্রাজ্ঞতা, মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের একটা পরিকাঠামোগত গণতন্ত্রের মধ্য দিয়ে সে একসময় রেলমন্ত্রী হয়েছে, সরকারটা বোঝে, সরকারের একটা প্রতিনিধিত্ব করেছে। সরকারের প্রতিনিধিত্ব করতে গেলে মানুষের ম্যান্ডেট দরকার। তো মানুষের ম্যান্ডেট নিয়ে যে একটা জায়গায় যায়, সে যখন আরেকটা দেশের প্রতিনিধি হয়ে আরেকটা দেশের সম্পর্কের বিষয়ে সে কথা বলবে, সে দেশের ম্যান্ডেট তো সে অবশ্যই ভালো বুঝবে। ধরো প্রণয় ভার্মা আমলা, দীনেশ ত্রিবেদী আমলা নন, কিন্তু ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের নীতি নির্ধারণ, তার কি চলন হবে, তার কি বলন হবে, কোন গাইডলাইনে তিনি কথা বলবেন, কিন্তু তার আগেও বাংলাদেশের মানুষের সঙ্গে সে তো একটা জনপ্রতিনিধি, একটা দেশের, এত বড় একটা দেশের একটা জনপ্রতিনিধি, সে বাংলাদেশের মানুষের পালস, যে জনপ্রতিনিধি, সাধারণ মানুষের চাওয়া পাওয়া, অধিকার, তার জিজ্ঞাসা, তার দাবি, সেই মানুষটাই তো বুঝতে পারবে।
এখন এটা নিয়ে একটা দেখা দিয়েছে সম্ভাবনা। আমি মনে করি, ধরো যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত হলেন, এরা ক্ষমতায় আসেনি, ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জানা যায় আমাদের দেশের বিদেশ মন্ত্রক ছুটে গিয়েছিলেন। এগুলো ঠিক কূটনীতি, রাষ্ট্রনীতি এগুলো না, এগুলো হচ্ছে সম্পর্ক। প্রতিবেশীর সঙ্গে কেমন সম্পর্ক আমি রাখবো। যে মানুষটা আমাদের দেশের একজন জনপ্রতিনিধি, হোক গিয়ে তৃণমূল, পরবর্তী সময় বিজেপি, সে তো ভারতকে রিপ্রেজেন্ট করবে। সে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের বাতাবরণের একটা ধারক এবং বাহক হবে। তা আমার মনে হয় দীনেশ ত্রিবেদীর মতন মানুষ যদি বাংলাদেশের নেক্সট অ্যাম্বাসাডার হয়ে যায়, আমার মনে হয় ভারত এবং বাংলাদেশের, দেখো রাজনৈতিক সম্পর্ক তো একটা আছে। একসময় ভারতে কংগ্রেস সরকার ছিল, এখন বর্তমানে দিল্লিতে বিজেপির সরকার। তো বিজেপির সরকার কি কখনো দৃষ্টি বদল করেছে? যারা বলেছেন ভারত সরকার তাদের পক্ষে ছিল, কিন্তু বাংলাদেশের বর্তমান যে বাস্তবিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যা 2024-এর 5ই আগস্ট ছিল, যা 18 মাস অতিক্রান্ত হয়েছে, জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে, ভারত সরকারের যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণের ধারাবাহিকতা কিন্তু ক্রমশ কাছাকাছি যাচ্ছে। তো সেই কাছাকাছি জায়গায় ভারত সরকার যদি তার একজন কনফিডেন্ট লোককে, সে বুঝতে পারবে যে আমি এদের সঙ্গে সম্পর্ক আমি আরো জোরালো করতে চাই রাজনৈতিকভাবে, সরকারের সঙ্গে সরকারের, তো এরকম একজন ভার্সেটাইল লোককে যদি সেখানে একটা ইনপুটে বসানো যায়, আমার মনে হয় ভারত বাংলাদেশের সম্পর্ক আরো জোরালো, আরো গভীর হবে। এখানে কোনো বিজেপির নেতা, অমুক নেতা এসব দেখলে ভুল হবে। ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সরকারের সম্পর্ক, ভারত সরকারের একজন ম্যান্ডেট পাওয়া একজন জনপ্রতিনিধি, তাদের কাছের লোক, অবশ্যই একটা সম্পর্কের মজবুত জায়গা তৈরি হবে, এটা আমার কোনো ধারণা। এখানে কোনো দেখো সিদ্ধার্থ শঙ্কর রায়ও তো একজন রাজনীতিক ছিলেন, প্রশাসক ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, সেও তো একসময় মার্কিন যুক্তরাষ্ট্রে যতদূর জানি সে অ্যাম্বাসাডার হয়ে গেছিল। তো এটা 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 মানে আমার মনে হয় এটা একটা পজিটিভ থিঙ্কিং এর দিকে এগোবে। একদমই পরমাশিস, আরেকটা কথা আমাদের বলতেই হয় যে এই ভারত বাংলাদেশ সম্পর্কটা শুধুমাত্র হয়তো কূটনৈতিক সম্পর্ক নয়, এর মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে, আঞ্চলিক একটা সহনশীলতার ব্যাপারও রয়েছে। এটা আমরা উপেক্ষা করতে পারি না, যোগসূত্রগুলো উপেক্ষা করতে পারি না। কূটনীতির পাশাপাশি আঞ্চলিক বা ভাষাগত একটা মিল ভারত বাংলা দুই দেশের মধ্যে একটা মিল, বাংলাদেশের একটা যারা কথা বলেন এবং পশ্চিমবঙ্গের মানুষ কতটা একই ভাষায় কথা বলে, এই যে মিল, এইটা বোধহয় কূটনীতির অনেকটা বাইরে, কূটনীতির অনেকটা উপরে এই মিলটা। বর্তমান যে অভ্যন্তরীণ অবস্থা বাংলাদেশে, আমার মনে হয় দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক প্রেক্ষাপট, পশ্চিমবঙ্গ, কেন্দ্রের সরকার, একটা ভার্সেটাইল ক্যারেক্টার, সে সব সেন্টিমেন্টটা বুঝবে। সেই সেন্টিমেন্ট বুঝে সকলের সঙ্গে কথা বলে যে নির্যাস দিল্লিকে আউটপুট দেবে, আমার মনে হয় সেই নির্যাস নিয়ে ভারত সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে অনেক ফ্রুটফুলি সদর্থক দিকে এগোবে, যেখানে কোনো একেবারে নির্ভেজাল একটা সম্পর্কের নির্যাস বেরিয়ে আসতে পারে। তুমি জানো যে এটা আমার মনে হয়েছে, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, যে রাহুল গান্ধীর ব্যাপারে কিন্তু বাংলাদেশের মানুষ অনেকটা যেমন সফট হার্টেড, ঠিক তেমনি আমার মনে হয় রাহুল গান্ধীর মতন এই ভার্সেটাইল ক্যারেক্টারটাকে যদি আমাদের দেশের তরফে ঢাকায় ইনপুটে বসানো যায়, তাহলে একটা দেখো, একটা তো অবশ্যই আমি হিন্দু, তুমি মুসলিম, আমরা সবাই সবার ধর্মকে সম্মান করব। সেই ধর্মের সম্মান, সেন্টিমেন্ট, আমি যেমন হিন্দু ধর্মকে সম্মান করব, মুসলিম সমাজের মানুষরা মুসলিম সমাজ, হিন্দু সমাজকে সম্মান করবে। এটা দুজনের সমতার অধিকার, সমান সম্মানের জায়গা। সেই ভার্সেটাইল জায়গাটাকে যে বুঝতে পারবে, সেই তো প্রকৃত দুদেশের সম্পর্কের সেতু তৈরির একটা অন্যতম কারিগর হবে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে দীনেশ ত্রিবেদী এখানে বিজেপি, তৃণমূল এইসব না দাগিয়ে দিয়ে ভারতবর্ষের একজন অন্যতম ভার্সেটাইল ক্যারেক্টার, জনপ্রতিনিধি, সরকারের কাছের লোক, প্রাজ্ঞ লোক, সব জিনিসটা, ভাষা জ্ঞান সবটা তার কাছে সে করায়ত্ত আছে। সেই জায়গা থেকে আমার মনে হয় দীনেশ ত্রিবেদীকে যদি দিল্লি শেষ পর্যন্ত পাঠায় বা যদি সরকারিভাবে ঘোষণা দেয়, আমার মনে হয় ভারত বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, সেই বাস্তবতার চাকা যে লেভেলে গড়াচ্ছে, তার গতি কিন্তু আরো অনেক বেশি সচল থাকবে। একদমই পরমাশিস, এবং এর সঙ্গে আরেকটা আমি যোগ করতে চাই আপনার কথাতে। যখন বিএনপির নেতারা ভারতে এসেছিলেন, এবং শোনা যায় এটা সম্পূর্ণভাবে দিল্লির একটা অন্দরমহলের কথা, নাকি বিএনপি এবং বিজেপির একটা কূটনৈতিক বৈঠক হয়। বিএনপি এবং বিজেপি, আবারও বলছি, বিএনপি এবং বিজেপি কোনো সরকার
কোনো দুটো দেশের সরকারের নয়, এবং সেখান থেকেই নাকি এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বর প্রস্তাব আসে যিনি দুই দেশের মানুষের মধ্যে মিলে ঝুলে কাজ করতে পারবে, এটা, এবং যার ভাষা হবে বাংলা। এই সামগ্রিক প্রেক্ষিতটা যদি বিচার করি, হয়তো দীনেশ ত্রিবেদী একটা ঠিকঠাক মানুষ যাকে দিয়ে এই কাজ হতে পারে। তবে এর কথা তো আমাদের মানতেই হবে, এখন বর্তমান বাংলাদেশে, বর্তমান যে নতুন ভাবে বাংলাদেশ তৈরি হচ্ছে বা বাংলাদেশ এগোচ্ছে, সেই বাংলাদেশের কিন্তু কোনো ব্যক্তি নির্ভর নয়, সেই বাংলাদেশ কিন্তু কোনো রাজনৈতিক দল নির্ভর নয়। যে দেশের প্রধানমন্ত্রী এখন বলছেন দেশের ভবিষ্যৎ, দেশের মানুষের কথা সবার আগে, নয়াদিল্লিও বোধহয় সেটা ভালো করে বুঝেছেন, এবং তাদের যে পরিবর্তিত কূটনৈতিক নীতি, তাতেও কিন্তু ব্যক্তির ভূমিকা নেই, কোনো দলের ভূমিকা নেই, রয়েছে বাংলাদেশের মানুষের ভূমিকা। এই যে ব্যক্তি নির্ভর থেকে আস্তে আস্তে একটা দেশ নির্ভর বা দল নির্ভর বা দেশের মানুষের নির্ভর হয়ে যাচ্ছে এই কূটনৈতিক সম্পর্কটা, সেখানে কি এই 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 নিযুক্তি, এই দীনেশ ত্রিবেদীর অংশগ্রহণ কিভাবে আরো প্রাসঙ্গিক করে তুলতে পারে বলে আপনার মনে হয়? দেখো, আমি তোমাকে খুব বলি, মানে পরিষ্কারভাবে বলি যে বাংলাদেশের যে বর্তমান প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রী হওয়ার আগেই, যখন সে গত 2025-এর 25শে ডিসেম্বর ঢাকার মাটিতে পা রেখেছিল, 300 ফিটে তিনি যে কথা বলেছিল, আই হ্যাভ এ প্ল্যান, সরকারে আসার পরে তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ। এটা তো অবশ্যম্ভাবে যে একটা বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তো এখন শুধু বিএনপির প্রধানমন্ত্রী নন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের তিনি প্রধানমন্ত্রী। আবার এটাও ঘটনা, বাংলাদেশের মাটিতে বা ঢাকার মাটিতে দিল্লি থেকে যে হাই কমিশন হয়ে যাবে, সে তো ভারত সরকারের হাই কমিশনার হয়ে যাবে, সে তো বিজেপির হাই কমিশনার হয়ে যাবে না। এবং এটাও ঘটনা যে বাংলাদেশ, ধরো তিস্তা চুক্তির প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু দাবি দেওয়ার ক্ষেত্রে দিল্লি কিছু ক্ষেত্রে যেটা ঢাকার বক্তব্য বা বিভিন্ন বাস্তবতায় যে মতানৈক্যের, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে না মানলে এটা চুক্তি বাস্তবায়নটা হয় না, বা এটারও একটা বাস্তবতা আছে। আমরা লোকাল স্তরে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে দিল্লি থেকে যখন কোনো আসছে যে নদীর পলি, সেখানকার মানুষের জমি, নদীর যে নাব্যতা সেটা কমে গেলে, সেটা যদি বালি তোলা না হয় সেখানকার সমস্যা হয়। তো এটা দিল্লি এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যদি সমন্বয়ে রেখে কাজটা হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বাধা দেওয়ার জায়গা নেই। কিন্তু তিস্তার পানি চুক্তি কিন্তু এটা বাংলাদেশের মানুষের অধিকার। কিন্তু এটা একটা মাথায় রাখতে হবে, রাজনৈতিক কারণে হোক, একটা সময় তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, একটা সময় তিনি বিজেপিতে রয়েছেন, এখন তিনি বাংলার সেন্টিমেন্ট, বাংলার বাস্তবতা, বাংলার দাবি এবং দিল্লির বাস্তবতা, এই বিষয়টাকে তিনি, আমার মনে হয়, খুব সুচিন্তিত ভাবে, সুকৌশলে কিন্তু সম্পৃক্ত করতে পারবেন যে কোনো আলোচনার বৈঠকে ভারত এবং বাংলাদেশে। সে পুরো প্র্যাকটিক্যাল, সে ফিল্ডে থেকেছে। সে যেমন পশ্চিমবঙ্গের মন্ত্রী ছিলেন, কেন্দ্রের রেলমন্ত্রী হয়েছেন। তো ওনার কাছে এই পুরো বিষয়টা, পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা কিন্তু তার সিনারিওতে আছে। তো যে মানুষটা প্র্যাকটিক্যাল সিনারিওটা জানেন, মানে বেঙ্গল সেন্টিমেন্টটা যে জানেন, দিল্লির বাস্তবতাটা যে জানেন, এবং এই ভারত বাংলাদেশের বিভিন্ন বিষয়ে যে চুক্তির ব্যাপারে যে জটিলতা চলে আসছে, যে প্রতিকূলতা পরিস্থিতি তৈরি হয়, সেই বাস্তবতাটা তো উনি জানেন। তো সেই ভার্সেটাইল ক্যারেক্টারটা যে কোনো বাস্তবতার ক্ষেত্রে কোনো কিছু এক্সিবিশন করতে গেলে আমার মনে হয় দ্য ফিটেস্ট ম্যান এই মুহূর্তে দীনেশ ত্রিবেদী। এটা আমার অভিজ্ঞতা মানে যে সবটা জানে, যে বেঙ্গল সেন্টিমেন্টটা জানে, বেঙ্গলের প্র্যাকটিক্যালটা জানে, বেঙ্গলের রাজনীতিটা জানে, যে দিল্লিটাও জানে, এবং সে ভার্সেটাইল ভাষা জানে, সে ধর্ম যেমন জানে, সে বাংলা ভাষা যেমন জানে, সে আবার দিল্লিতে খুব সুন্দর হিন্দিতে দিল্লির আমলাদের বোঝাতেও পারবে, কর্মকর্তাদের বোঝাতে পারবে। তো সেই জায়গা থেকে একটা ওভারঅল কভার করার মতন ক্যারেক্টার আমার মনে হয়েছে দীনেশ ত্রিবেদী। এবং এটা বুঝতে হবে, দীনেশ ত্রিবেদী কিন্তু বিজেপির অ্যাম্বাসাডার হয়ে যাবে না, ভারত সরকারের অ্যাম্বাসাডার হয়ে যাবে, এবং সে যখন সেখানে গিয়ে বসবে ভারতকে প্রতিনিধিত্ব করবে। আর এটাও মানতে হবে, বর্তমানে বাংলাদেশের সরকারের যিনি প্রধান, সে কিন্তু বাংলাদেশের সরকারের প্রধান, সব মানুষের প্রধান। এখানে কোনো রং, কোনো রকম ছাপ না দেখে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে এমন নিউট্রাল, এমন ভার্সেটাইল ক্যারেক্টারদের বসানো উচিত, যেখানে মানুষের সমান অধিকার, সম্মান, বাস্তবতা, দুজনের স্বার্থ সমান ভাবে দেখতে গোল্ডেন হ্যান্ডশেকের জায়গায় তৈরি হতে পারে। সেই জায়গা থেকে দীনেশ ত্রিবেদী আমার অভিজ্ঞতায় বলে দ্য ফিটেস্ট ক্যান্ডিডেট। এবং আর একই সঙ্গে আপনার কথা একটা সংযোজন করতে চাই, যখন দীনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গ থেকে রেলমন্ত্রীর দায়িত্ব গিয়েছিলেন, তখন কিন্তু এই তিস্তা পানি চুক্তি নিয়ে সংসদের
প্রণব বাবু, তৎকালীন মন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে ওনার বিপুল বাকবিতণ্ডা হয়েছিল। উনি তিস্তা প্রকল্প নিয়ে, তিস্তা পানি চুক্তি নিয়ে মমতা ব্যানার্জির প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত উনি মানে নিজের হাতের তালুর মতন চেনেন। যদি এই প্রসঙ্গে মানে সংযোজন করতে হয়, যদি কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে মিলে একসঙ্গে এই চুক্তি হতে চায় বা করতে হয়, তাহলে বোধহয় এমন একজন কি দরকার ছিল যিনি মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকারের আসল নীতিটা জানে, কি বলতে চান সেটা জানে। সেই যদি স্পষ্ট ধারণা থাকে, তাহলে বোধহয় কাজ করতে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সুবিধা হয়। একই সঙ্গে সুবিধা হয় দুই দেশের সীমান্তকে সুরক্ষা করতে, সীমান্ত নীতিকে আরো বাস্তবায়িত করতে। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত নীতি বোধহয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গায় এমন একজনকে, যিনি বাংলার সীমান্তটা খুব হাতের তালুর মতন চেনে, বাংলার সরকারের, বর্তমান সরকারের এখনো ভোট হয়নি, ভোট শেষের পরে কি হবে আমরা জানি না, কিন্তু তার আগে পর্যন্ত যে সরকার রয়েছেন তাদের নীতি, বাংলাদেশ সম্পর্কে নীতি খুব স্পষ্টভাবে জানেন, এমন একজনকে বাংলাদেশে পাঠানো কি দিল্লির একটা কূটনৈতিক চাল? কি মনে হয়? দেখো, আমি তোমাকে একটা কথা বলি যে রাজনীতির বাস্তবতায় কিন্তু কখনো ক্লোজ দ্য ডোর হয় না। আমার মনে হয় যে দীনেশ ত্রিবেদীর মতন মানুষকে দিল্লি যে ঢাকায় পাঠানোর বন্দোবস্ত করছে, এটা কূটনৈতিক চালের চাইতো আমি বলবো এটা খুব পজিটিভ একটা স্পেস। এবং এই স্পেসটা কিন্তু দিল্লি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু ম্যানেজ করার ক্ষেত্রে, ম্যানেজ ইন দ্য সেন্স যে ঠিক আছে উভয় পক্ষের স্বার্থই থাকবে, সেই স্বার্থ রাখার জন্য কথা বলার যে স্পেস। আজকে দীনেশ ত্রিবেদী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে মানে এই নয়। আমি যতদূর জানি, আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা বা যতটুকু আমি জানি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু কথা বলার স্পেস আমার মনে হয় দীনেশ ত্রিবেদী দিল্লির তরফে কিন্তু অনেকটাই বেশি সচল। এবং এই স্পেস থাকার সচল তার একটাই কারণ, দীনেশ ত্রিবেদী বেঙ্গল সেন্টিমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেন্টিমেন্ট, তৃণমূলের এজেন্ডা, পশ্চিমবঙ্গ সরকারের বাস্তবতা আমার মনে হয় দীনেশ ত্রিবেদী অনেকটাই বেশি জানে। এবং এখানেও একটা বাস্তবতা, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের স্বার্থের কথা বললেও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আরো অন্যান্য রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে, আমার মনে হয় তাদের থেকে অনেক বেশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মানুষের সঙ্গে, বাংলাদেশের সরকারের সঙ্গে মানুষের সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অনেকটা বেশি ইতিবাচক আছে। সেটা সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, সংস্কৃতির ক্ষেত্রে হোক, মেডিকেলের ক্ষেত্রে হোক, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও হোক। গোটা দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীর চাইতেও বাংলাদেশ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি ওয়াকিবহাল। এবং দিল্লি এবং পশ্চিমবঙ্গের সঙ্গে যে আলোচনার টেবিলে যে স্পেস পাওয়া, সেই স্পেস পাওয়ার অন্যতম কারিগর দীনেশ ত্রিবেদী। এবং দীনেশ ত্রিবেদীকে যদি দিল্লি পাঠায়, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মানে খিচ বা কোনো জায়গা পশ্চিমবঙ্গ হতে পারে, সেটাকে ম্যানেজ করে নিয়ে, সেটাকে উভয়ের স্বার্থকে নিয়ে কথা বলার মতন ম্যানেজ মাস্টারের কাজটা কিন্তু আমার মনে হয় দীনেশ ত্রিবেদী দ্য ফিটেস্ট ম্যান হতে পারে। এটা আমার অভিজ্ঞতা বলছে। বেশ, পরমাশিস, আমরা আশা রাখবো যে দীনেশ ত্রিবেদীর হাত ধরে ভারত বাংলাদেশ কলকাতা, ঢাকা কলকাতা সম্পর্ক আগামী দিনে আরো মজবুত হবে। এখনো সরকারিভাবে কোনো নোটিফিকেশন, কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি, কোনো প্রেস রিলিজ এখনো দেওয়া হয়নি, কিন্তু মোটামুটি নিশ্চিত দীনেশ ত্রিবেদীই দায়িত্বে যাচ্ছেন প্রণয় ভর্মার জায়গায় এবং পরবর্তী বাংলাদেশ হাইকমিশনার হচ্ছেন। আবার এটাও আমাদের মনে রাখতে হবে, এই দীনেশ ত্রিবেদী যেহেতু বাংলার বিষয়টা, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার সরকারের, বাংলার স্বার্থের কথা ভালোভাবে জানেন, ফলে দিল্লির কাজ করতেও, দীনেশ ত্রিবেদীকে সামনে রেখে দিল্লির কাজ করতেও অনেক সুবিধা হবে। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলাদেশ সম্পর্কে, নতুন সরকার সম্পর্কে কতটা ইতিবাচক, তা বোধহয় তারেক রহমানের ভোটের ফল প্রকাশের দিনই আমরা দেখেছি। প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি শুভেচ্ছা জানায়, প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ভাই বলে সম্বোধন করে থাকেন, প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি পুষ্পস্তবক পাঠিয়ে, বিভিন্ন উপহার পাঠিয়ে অভিনন্দন জানান, তার নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বাংলাদেশের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ,
ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের জন্য হাত বাড়িয়ে রয়েছেন, হাত বাড়িয়ে রেখেছেন। বর্তমান সরকার বর্তমান পরিস্থিতিতে তিস্তা পানি চুক্তি অন্যতম গুরুত্বপূর্ণ। আমরা আশা রাখবো এই দুই দেশের সম্পর্ক কোনো ব্যক্তি বিশেষ নয়, কিন্তু দুই দেশের সম্পর্ক মানুষে মানুষের সম্পর্ক যাতে আগামী দিন আরো ভালো হয়। তিস্তা পানি চুক্তি যেটা বাংলাদেশের অন্যতম হক বা দাবি বা অন্যতম প্রাপ্তি, সেটাও যাতে দুই দেশের দুই বাংলার মানুষের স্বার্থের কথা চিন্তা করে দুই দেশের দুই বাংলার পরিস্থিতি বিচার করে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং বাকি চুক্তিও যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে থাকে। সীমান্ত সুরক্ষা যাতে আরো ভালো হয়। কোন দিকে এগোবে ভারত বাংলাদেশ ঢাকা কলকাতা সম্পর্ক, সেই নজর আমাদের থাকবে এবং নজর থাকবে নতুন হাই কমিশনারের নেতৃত্বে কিভাবে দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে চলে। আপনারা আজকে আমাদের এই আলোচনার কোন অংশের সঙ্গে সহমত বা কোন অংশের সঙ্গে বিরুদ্ধ মত লিখে জানান এবং একই সঙ্গে জানান আর কি কি ভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করতে পারি। তাহলে আজ এ পর্যন্তই, আগামী দিন অন্য কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ। নমস্কার।